জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বনাম 2026-2027 অর্থবছরের বাজেট প্রত্যাশা ও বাস্তবতার বিস্তর ফারাক শিরোনামের একটা প্রেস কনফারেন্সে আজকে উপস্থিত ছিলাম। ব্যতিক্রমী ধর্মী এই অনুষ্ঠানটি পরিচালনা করে একটি রাজনৈতিক সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমি এটিকে ব্যতিক্রম ধর্মী উপস্থাপনা বা প্রেস কনফারেন্স বলছি এ কারণে যে এত ডিটেল করে এর আগে কেউ কখনো এরকম প্রেস কনফারেন্স করেনি। বাজেটের পরে আমরা ব্যানার দেখতাম, জনবিচ্ছিন্ন বাজেট, গণবিরোধী বাজেট বা অবৈধ বাজেট মানি না, প্রত্যাহার করে, এরকম একদম ছকে বাঁধা স্লোগান ভিত্তিক কিছু বাজেট বিরোধিতা বা বাজেট সমালোচনা আমরা পেয়েছি এবং কিছু কিছু বক্তৃতা বিশ্লেষণে তারা বলেছে। কিন্তু একটা রাজনৈতিক সংগঠন যে লিখিতভাবে বাজেটটা কেমন হইতে পারে, বাজেটে মোটা দাগে কী কী বিষয় থাকতে পারে সে বিষয়গুলি বলছে এবং কিভাবে এই বাজেটটাকে জনমুখী বাজেট করে তোলা যায় সে বিষয়ে আলাপ করছে আজকের প্রোগ্রামে। সেটা আমি দেখে মুগ্ধ হলাম এবং আশা করছি যে সকল রাজনৈতিক দল ঠিক এই ধরনের একটা বাজেট বিশ্লেষণ বা বাজেট সমালোচনার কালচার বা সংস্কৃতি নিজেদের রাজনীতিতে গড়ে তুলবেন। রাজনীতির কাজই হলো জনগণের কল্যাণ করা, জনগণের মঙ্গলে কাজ করা। আমাদের বাজেটগুলি যে পেশ হয়, আমাদের এই বাজেটগুলি জনগণের মঙ্গলে যাচ্ছে না সেটা আমরা বুঝি, কারণ প্রতিবার বাজেটের পরই দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এটা সাধারণ মানুষের বোঝ, সাধারণ মানুষ জানে, বোঝে, কিন্তু কিভাবে, কোথায়, কেমন করে এটা কমানো যায়, এটা গণমুখী করা যায়, জনমানুষের বাজেট করা যায়, এর কলকবজাটা কোথায় লুকিয়ে আছে, এই বিষয়গুলি রাজনৈতিক দলগুলির রাজনৈতিক সাংগঠনিক ভিত্তিতে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করা উচিত এবং জনসম্মুখে তুলে ধরা উচিত, যে কাজটি রাষ্ট্র সংস্কার আন্দোলন করেছে। রাষ্ট্র সংস্কার আন্দোলন এই কাজটা আজকে নতুন করলো, বিষয়টা এরকম না। তারা একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবার চেষ্টা করছে দীর্ঘদিন যাবৎ। তাদের রাষ্ট্রচিন্তা, তাদের সংবিধান পর্যালোচনা এবং হালে তাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে রাজনৈতিক যে দলটি তৈরি হয়েছে এবং যেটা নিয়ে তারা রাজনীতি থেকে এগিয়ে নিচ্ছে, সেটা আমাদেরকে অনেক কিছুই দিয়েছে। যেমন রাষ্ট্রের মেরামত লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। এই যে কথাটা, যে সনাতন মূলধারার রাজনীতি যে আমাদের স্যাটিসফাই করতে পারছে না, আমাদের যে জনগণের জীবনমান উন্নয়ন করতে পারছে না, এই কথাটা তারা শুধু বললে ক্ষান্ত হলো না। কোথায়, কিভাবে, কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, কোন কোন জায়গায় মেরামত করতে হবে, কোন কোন জায়গায় রিবিল্ড করতে হবে, সেই কথাটা তারা বলল এবং এটা করতে গেলে তাদের কি কি করতে হবে, জনগণের কি কি করা উচিত, সেরকমও 3টা কর্মসূচি তারা দিয়েছিল। এটা তাদের পুরনো প্রচেষ্টা তারা চালু করে যাচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু রাজনৈতিক সংগঠনকে রাজনৈতিক সংগঠন হয়ে ওঠার ক্ষেত্রে হয়তো তাদের ল্যাকিংস আছে, কারণ তারা জনমত সেইভাবে তৈরি করতে পারেনি, তাদের সংগঠনের কলেবর সেইভাবে বৃদ্ধি করতে পারেনি। কিন্তু যে বিষয়টা তারা সামনে নিয়ে আসছে, যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন লাগবে, সংস্কার লাগবে এবং রাষ্ট্রের সংস্কার লাগবে, সে বিষয়টা অনবদ্য। তারা আজকের যে বাজেট কনফারেন্স করলো, প্রেস কনফারেন্সে যে বাজেটটা নিয়ে তারা কথা বললো, সেখানে তারা সুনির্দিষ্টভাবে 6টি বিষয়ে কথা বলেছে। রাজস্বের লক্ষ্যমাত্রা ও কর কাঠামো কেমন হবে, সেটাও তারা প্রস্তাব করেছে এবং এই রাজস্ব লক্ষ্যমাত্রা এবং কর কাঠামো দিয়ে যে ধনী গরিব ব্যবধানটা কমিয়ে ফেলা যায়, সেটা তারা দেখিয়েছে। সরকারি পরিচালনা ব্যয় সংকোচন। হ্যাঁ, আমাদের দেশটা 54 বছরের বাংলাদেশ। 72 সালে, 69 সালে গণ অভ্যুত্থানের পর একটা সফল মুক্তিযুদ্ধ হলো, সফল মুক্তিযুদ্ধের পর একটা সরকার গঠন করা হলো। সেই সরকার 1972 সালে একটি রাষ্ট্র কাঠামো নির্মাণ করলো, যে রাষ্ট্রটা কিভাবে চলছে। সেই রাষ্ট্র কাঠামোকে ধরে এই 54 বছর যাবৎ আমাদের যে সরকারি
আমলা এবং সরকার, এই দুটো শ্রেণী তৈরি হয়ে গেছে, দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে। এই গোষ্ঠীটাই টোটাল রাষ্ট্রের যে কাঠামোগত পদ্ধতি সেটাকে তারা নার্সিং করে, তারা ডমিনেট করে এবং রাষ্ট্র ব্যবস্থাটাকে লুটপাটের রাষ্ট্র হিসাবে পরিণত করার যে সব ব্যবস্থা সবগুলি তারা অটুট রাখে। সুতরাং বাজেট হতে হবে এমন একটা বাজেট যে বাজেটে এই দুটো সেক্টরকে অন্তত ধরা যাবে, জবাবদিহিতায় আনা যাবে। সে কারণে তারা প্রস্তাব করছে রাষ্ট্রের সরকারি পরিচালনা ব্যয় সংকোচন করতে হবে এবং সরকারি আমলাতান্ত্রিক যে বাজেট বাস্তবায়নের যে আমলাতান্ত্রিক যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়া এর সাথে সাথে তারা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার কথা, গণমানুষের যে জায়গার কথা, যে আমাদের দেশের মূল উৎপাদনই কিন্তু কৃষিভিত্তিক, সেই কৃষক এবং শ্রমিকদের সুখ শান্তি এবং সচ্ছলতার উপর নজর রেখে বাজেট প্রণয়ন হওয়া উচিত। কৃষি এবং কৃষি পণ্যের যদি মূল্য থাকে বাজারে, তাহলে কৃষক কখনোই কৃষি বিমুখ হবে না। আবার শ্রমিকরাও, কৃষি শ্রমিক থেকে আরম্ভ করে সকল ধরনের শ্রমিকরে এমন একটা সুবিধার ভিতরে আনবার জন্য তারা বলছে যে সুবিধা দিলে শ্রমিক কৃষক তাদের জীবনমান উন্নয়ন করতে পারবে না। এই ক্ষেত্রে তারা চমৎকার একটা প্রস্তাব সামনে হাজির করেছে যে বিদেশ থেকে যে রেমিটেন্সগুলি আসে দেশে, সেই রেমিটেন্সগুলি তাদের পারিবারিক ব্যয় নির্বাহ করার কাজেই কেবল ব্যয় করবে না, বাড়ি গাড়ি বানানোর জন্য, ফুটানি করবার জন্য বানাবে না। বাজেটে এমন একটা ব্যবস্থা থাকতে হবে যে ব্যবস্থা দিয়ে বিদেশি রেমিটেন্স সেন্ডাররা আগ্রহী হয় বিনিয়োগ করতে। সেটা হতে পারে বিদ্যুতে, সেটা হতে পারে কোনো সরকারি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে, কিন্তু তাদের যে বিনিয়োগটা সেটা নিশ্চিত করতে হবে যেন এটা মুনাফার দিকে যায় এবং এটা লুটপাটের পরিণত না হয়, লুটপাটের উৎস হিসাবে তৈরি না হয়। সেই ব্যবস্থাটা কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে তারা বলছেন। বর্তমানে আমাদের জ্বালানি খাতে প্রচুর ব্যয় করতে হয়, জ্বালানি খাতে সিংহভাগ অর্থ লোপাট হয়ে যায়। সেটা যদি আমরা 20% থেকে 25%ও কমিয়ে আনতে পারি, বিকল্প জ্বালানির ব্যবস্থা করতে পারি, বিদ্যুতের ব্যবস্থা করতে পারি, আর সেখানে যদি বিদেশি রিমিটেন্স সেন্টাররা সেটা বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগের জন্য তাদের যদি মুনাফা নিশ্চিত করা হয়, তাহলে বিদেশ থেকে ঘুরে এসে সেই শ্রমিকদেরও বা রেমিটেন্স সেন্টারদেরও বেকার বসে থাকতে হবে না, অলস বসে থাকতে হবে না। তারাও কোনো না কোনোভাবে দেশের উৎপাদনমুখী ব্যবস্থার সাথে জড়িত হবে। এরকম ইত্যকার কিছু ঘটনা আজকের প্রেস কনফারেন্সে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অভিপ্রায় যে সংগঠনটি দীর্ঘদিন যাবৎ কাজ করছে, তারা বাজেট ব্যাপারেও যেমনি লিখিত কিছু প্রস্তাবনা নিয়ে প্রেস কনফারেন্স করল। আরও একটা বিষয় তারা বলেছে যে বিষয়টা খুব মজার। এরা সবসময় সংসদে কম্পিউটার জেনারেল মহা হিসাব নিরীক্ষকের যে পদটা আছে সেটা কিন্তু সাংবিধানিক পদ। এই মহা হিসাব নিরীক্ষকের কাজ হলো বাজেটের আয় ব্যয়ের হিসাব রাখা। ওনারা বরাবরের মতো আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে সংসদে বসেই তাদের এই আয় ব্যয়ের হিসাবটা দিতে হবে। আয় ব্যয়ের হিসাবের যদি স্বচ্ছতা আনা যায়, জবাবদিহির সামনে আনা যায়, জনগণের সামনে উন্মুক্ত করা যায়, তাহলে জনগণ বুঝতে পারবে যে তাদের ট্যাক্সের টাকাটা কোথায় কিভাবে খরচ হচ্ছে এবং এই টাকাটা খরচের পেছনে রাষ্ট্র কোনো রকম দুর্নীতি আশ্রয় নিচ্ছে বা না। সুতরাং সংসদীয় যে পদবিগুলি আছে তাদের
হিসাব, কর্মকাণ্ডের বর্ণনা, জবাবদিহিতা সব সংসদেই নিশ্চিত করতে হবে। এই ছিল আজকের রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাজেট আলোচনার প্রেস কনফারেন্স যেটাই বলুন আপনারা। সেখানে ব্যতিক্রমধর্মী একটা আবহ তারা তৈরি করবার চেষ্টা করেছিল। রাজনৈতিক সংস্কৃতি বদলের যে চেষ্টাটা তারা করছে, এই চেষ্টাটা দেশের সকল রাজনৈতিক সংগঠন করুক বা করবে, এই প্রত্যাশায় বর্তমান বাংলাদেশের মানুষ করে। লুটপাটের রাজনীতি, পাচার বান্ধব রাজনীতি, প্রতিযোগিতামূলক বাজেট পেশ করলে এই জায়গাগুলি থেকে আমরা বের হয়ে আসতে পারব না। বিএনপি সরকার যদি মনে করে আওয়ামী লীগ সরকারের চেয়ে বড় বাজেট দিলাম, তাতে বিশাল কিছু করে ফেললাম, তা কিন্তু না। আসলে দেখতে হবে জনগণের উপর চাপ কতটা কমানো যাচ্ছে, জনগণের মৌলিক অধিকার কত টাকা নিশ্চিত করা যাচ্ছে, এরকম বাজেট আমরা পাব। এবং এরকম বাজেটের জন্যই আমাদের রাজনীতি কাজ করবে, সেটাই প্রত্যাশা।